সারফারাজ পছন্দ করে দেওয়া নীল রঙের কাজ করা নরম জর্জেট শাড়ির সাথে সাদা রঙের হিজাবটা পরে পিহু যখন ওর সামনে এসে দাঁড়ালো, তখন সারফারাজ পিহুর দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে বলল, মাশাল্লাহ, সব কাপড়েই আমার প্রিটি হার্টকে ভীষণ পিটি লাগে। পিহুর কিছুটা অস্বস্তি বোধ হচ্ছে সারফারাজকে এভাবে এক দৃষ্টিতে নিজের দিকে তাকিয়ে থাকতে দেখে, আর ওকে করা কমপ্লিমেন্ট শুনে। পরপরই পিহু নিজেকে ধাতস্থ করলো, মনে মনে বলল, না পিহু, এই লোকের কথার মায়ায় নিজেকে বাঁধিস না তুই। এই লোকের জন্যই আজ তোর চরিত্র নিয়ে পপেলা চাচি কথা বলার দুঃসাহসিকতা দেখিয়েছে। ভুলে যাস না তুই তার বলা কথাগুলো। তোকে বাজারের নোংরা মেয়েদের সাথে তুলনা করেছিল উনি। তাই এই লোকের থেকে তোকে নিজেকে দূরে সরিয়ে আনার জন্য যা করণীয় দরকার তাই কর তুই। পরপরই পিহু কিছুটা কঠিন কণ্ঠে বলল, আমাকে শেষবারের মতো নিজের দান করা পোশাক পরিহিত অবস্থায় দেখে আপনার পরাণ জুড়িয়েছে নিশ্চয়ই। এবার আমার প্রশ্নগুলোর উত্তর দিন। সারফরাজ পিহুর কিছুটা কাছে এসে বলল, চলো আমার সাথে, তোমায় একটা জায়গায় নিয়ে যাব। পিহুর মাথায় এবার চরম রাগ চেপে বসলো সারফরাজের কথায়। এই লোকটা তাকে পেয়েছেটা কি? একের পর এক হুকুম করছে, তা মানতে বাধ্য করছে। পিহু তেজি কণ্ঠে বলল, আপনার সাথে আমি কোথাও যাব না। ফাজলামো শুরু করেছেন আপনি আমার সাথে? আমাকে কি পুতুল পেয়েছেন, যেমন ইচ্ছে তেমন ভাবে নাচাবেন আর আমি নেচে যাব? সারফরাজ বলল, একটু খাবার দিলে তো ইশারায় রাস্তার কুকুরগুলোও পোষ মেনে নিজ ইচ্ছেতেই চলে আসে পিছন পিছন। তাদের নিজ ইচ্ছেতে নাচানো যায়, কিন্তু তোমাকে আমি ভালোবাসি প্রিটি হার্ট, যত্নে রাখতে চাই সর্বক্ষণ। তোমার কষ্ট হলে আমারও কষ্ট লাগে, বিলিভ মি। পিহু সারফরাজের চোখে চোখ রেখে বলল, আমার সব কষ্টের মূল এখন আপনি। আমার কষ্টে যদি আপনি সত্যিই ব্যথিত হন, তাহলে আমায় মুক্তি দিন এই বন্দিত্বের জীবন থেকে। আপনার মতো মানুষের ভালোবাসা আমার প্রয়োজন নেই। আমি যেমন ছিলাম তেমন ভালো ছিলাম, তেমন জীবনে নিজেকে মানিয়ে নিয়েছিলাম। হঠাৎ পাওয়া বিলাসিতার জীবন আমার সহ্য হচ্ছে না। সারফরাজ বলল, আগেও বলেছি, এখন আবারও বলছি, আমার থেকে তোমার মুক্তি পাওয়া কখনোই সম্ভব না। আমি বেঁচে থাকাকালীনও নয়, আমার মৃত্যুর পরেও নয়। তাই বারবার মুক্তি চেয়ে লাভ নেই। যদি আপনি আমায় মুক্তি না দেন, তাহলে আমি আত্মহত্যা করব। পিহুর বলা এই কথায় এবার সারফরাজের রাগ যেন তার সীমা ছাড়িয়ে গেল। কপালের ও গাড়ের সূক্ষ্ম রগগুলো রাগে মুহূর্তে বেসে উঠেছে ওর। সারফরাজ ক্ষিপ্ত চোখে পিহুর দিকে তাকিয়ে বলল, কি বললে তুমি? কি করবে? পিহু দমে না গিয়ে নিজের মধ্যে এবার সর্বোচ্চ সাহস জুগিয়ে বলল, মরবো, আমি মরব। পিহু পুরো কথা শেষ করতে পারলো না, তার আগে সারফরাজ পিহুর গলা নিজের ডান হাত দ্বারা শক্তভাবে চেপে ধরলো। সঙ্গে সঙ্গে পিহু ছোটার জন্য, একটু নিঃশ্বাস নেওয়ার জন্য ছটফট করতে শুরু করলো। সারফরাজ ওভাবে পিহুর গলা চেপে ধরে রাখা অবস্থাতেই রাগে হিস হিসিয়ে বলল, মরবি তুই? আত্মহত্যা করবি? এত সাহস তোর? আমি তোকে কি করেছি রে? অসম্মান করি তোর? নাকি তোর সাথে যাচ্ছে তাই আচরণ করি? কোনটা করি যার জন্য তুই আমার থেকে মুক্তি চাস? ভালোবাসি তোকে, কতবার বলবো? জীবনকে এতটাই সস্তা ভেবেছিস তুই যে যা ইচ্ছে তাই করবি নিজের জীবনের সাথে, আর আমি চুপচাপ মেনে নিব? তোকে বুঝাচ্ছি ভদ্রভাবে, সেটাতে তোর পোষাচ্ছে না তাই না? মুক্তি চাস তাই না? আজ তোকে জন্মের মতো মুক্তি দিব। পিহুর নাটা জোড়া উল্টে আসতে ধরেছে এবার, ছটফটের গতিও কমে আসছে। সারফরাজ তখনই পিহুর গলা ছেড়ে দিল। পিহু দপ করে মেঝের উপর শুয়ে পড়ল। নিজের গলায় দুহাত রেখে কাশতে শুরু করলো পিহু। একেবারে যেন মৃত্যুর দরগোড়া থেকে ফিরে এসেছে এমন লাগছে পিহুর নিজের কাছে নিজের অবস্থা। সারফরাজ পিহুর এত বাজে অবস্থা হতে দেখে রাগে আলমারির পাশে দেয়ালে সজোরে একটা ঘুষি মারলো। সঙ্গে সঙ্গে চামড়া ফেটে রক্ত ঝরতে শুরু করলো সারফরাজের। পরক্ষণেই সারফরাজ নিজের ক্ষতকে তোয়াক্কা না করে পিহুর কাছে ছুটে এলো। পিহু ততক্ষণে সেন্সলেস হয়ে গিয়েছে। সারফরাজ পিহুর মাথাটা নিজের কোলের উপরে নিয়ে ওর গালে আলতো করে হাত ছুঁইয়ে ওকে ডাকছে, পিহু, এই পিহু, আই এম সরি প্রিটি, আমাকে ক্ষমা করো প্লিজ। আমি তোমার সাথে এতটা কঠোর হতে চাইনি, বিলিভ মি। আমার রাগ কন্ট্রোল হারিয়ে ফেলেছিল। তুমি আমার থেকে মুক্তি না পেয়ে আত্মহত্যা করার কথা বললে যখন, আমি সত্যিই তোমাকে কষ্ট দিতে চাইনি। এই পিহু, এই প্রিটি, চোখ খুলো, তাকাও আমার দিকে। এই পিহু। কথাগুলো বলতে বলতে সারফরাজের দু চোখ ভিজে উঠেছে। হ্যাঁ, পিহুর এমপি সাহেব কাঁদছে। সারফরাজের দু চোখের পানি টপ টপ করে পিহুর চোখে মুখে পড়ছে। পরপরই পিহু চোখ খুলে তাকালো। সারফরাজ পিহুকে চোখ মেলে তাকাতে দেখে একেবারে বাচ্চাদের মতো ডুকরে উঠলো মুহূর্তের মধ্যেই। একটানে পিহুকে উঠিয়ে নিজের বুকের সাথে জড়িয়ে নিয়ে বলল, আমি অনেক বড় অন্যায় করে ফেলেছি প্রিটি।
আমায় তুমি ক্ষমা করে দাও দয়া করে। তোমার কিছু হয়ে গেলে আমি পাগল হয়ে যাব। বাঁচবো না নিশ্চিত। আমাকে এভাবে যন্ত্রণা দিও না আর। আমি তোমার সাথেই থাকতে চাই। তোমাকে খুব করে ভালোবাসতে চাই। এতটা ভালোবাসতে চাই যতটা দুনিয়া সৃষ্টির পর কোনো পুরুষ তার প্রিয় নারীকে ভাসেনি। ততটা ভালোবাসতে চাই। আমাকে তুমি একটা সুযোগ দিয়েই দেখো। তোমার দিকে কেউ আঙ্গুল তোলার সাহস করবে না কখনো। যারা করবে তাদের আমি শেষ করে ফেলবো। এই দুনিয়া থেকে তাদের অস্তিত্ব মুছে ফেলবো। সারফারাজের এমন কান্না করা পাগল প্রায় অবস্থা হতে দেখে আর ওর বলা কথাগুলো শুনে পিহুর বুকের ভিতরটা কেমন যেন করে উঠছে একটু পর পর। এই লোকটা তাকে এত কি করে ভালোবাসতে পারে এত স্বল্প সময়ে। নিজেই আঘাত করে বসলো। এখন নিজেই ওকে আঁকড়ে ধরে কেমন বাচ্চাদের মতো করে কাঁদছে। পৃথিবী জুড়ে যেখানে শ্যামবর্ণ এত অবহেলিত, সেখানে এক শ্যামবর্ণ কন্যাকে নিজের করে পাওয়ার জন্য, তাকে একটু ভালোবাসার জন্য একজন সুদর্শন পুরুষ কতই না পাগলামি করছে। কি অদ্ভুত, তাই না? পিহু বলল, আমি ঠিক আছি এমপি সাহেব। আপনি দয়া করে এভাবে কাঁদবেন না, কান্না থামান। সারফরাজ পিহুকে ছেড়ে দিয়ে নিজের দু হাতের উল্টো পিঠ দিয়ে দু চোখের পানির কোনোভাবে মুছে নিয়ে পিহুর দিকে অসহায় চোখে তাকিয়ে বলল, আমায় ক্ষমা করেছো তুমি প্রীতি? পিহু মাথা নাড়িয়ে হ্যাঁ সূচক জবাব দিল। সারফরাজ আবারও বলল, আমায় কি একটা সুযোগ দেওয়া যায় না প্রীতি? আমি কি এতটাই খারাপ, এতটাই অযোগ্য লাগে আমায় যে আমার থেকে মুক্তি পাওয়ার জন্য নিজের জীবন কেউ ত্যাগ করতে চাইলে? পিহু মাথা নুইয়ে শব্দ করে একবার নিঃশ্বাস ফেলে বলল, আপনি সব দিক থেকেই যোগ্য এমপি সাহেব। কেউই আপনাকে অযোগ্য বলতে পারবে না। কিন্তু আমি যে বড্ড সাধারণ। ছোটবেলা থেকেই এতটাই অনাদরে বড় হয়েছি যে হুট করে আপনার আমার জীবনে আগমন ঘটা, আমার প্রতি আপনার এত ভালোবাসা দেখানো, আমার ছোটখাটো বিষয়গুলো লক্ষ্য রেখে যত্ন করা, সবকিছুই আমার মনে ভয়ের সৃষ্টি করেছে। এত সুখ এত আনন্দ আমায় স্বস্তি দিতে পারছে না তাই। সারফরাজ পিহুর দুগালে নিজের দু হাত রেখে ওর মুখটা তুলে ধরে বলল, তুমি আমার কাছে কতটা মূল্যবান তা তুমি কল্পনাও করতে পারবে না প্রিটি হার্ট। তোমায় ছাড়া আমি এখন আর আমার জীবনকে কল্পনাও করতে পারি না, বিলিভ মি। তাই ভয়ের কোনো কারণ নেই তোমার। আল্লাহর দুনিয়ায় তিনি যতদিন হায়াত রেখেছেন, আল্লাহর এই বান্দা তোমার পিছু ছাড়বে না, তোমায় ভালোবাসতে ভুলবে না। পিহু এবার লজ্জা পেল। নজর ঝুঁকিয়ে ঠোঁট কামড়ে নিজের খুশিকে নিয়ন্ত্রণের চেষ্টা করলো। সারফরাজ বিষয়টা লক্ষ্য করে বলল, এবার নিশ্চয় আমার সাথে কোথাও যেতে তোমার আপত্তি নেই প্রীতি? পিহু মাথা এপাশ ওপাশ নাড়িয়ে না সূচক জবাব দিল। অতঃপর ওরা দুজনই মেঝে থেকে উঠে দাঁড়ালো। সারফরাজ বলল, চলো তাহলে। আজ তোমায় একটা বিশেষ জায়গায় নিয়ে যাব, যেখানে যাওয়ার পর তোমার মনে হবে আমার থেকে মুক্তি চেয়ে তুমি বুলি করেছিলে। পিহু আর পাল্টা প্রশ্ন করলো না। অতঃপর সারফরাজ পিহুর হাত ধরে রুম থেকে বের হয়ে আঙ্গিনায় এসে দাঁড়ালো। কমলা ওদের দুজনকে একে অপরের সাথে দেখে কি যে সুখ খুশি হয়েছে তা ওর চেহারায় ফুটে থাকা খুশির ছাপ দেখেই বোঝা যাচ্ছে। পিহুর সৎ মা সোমা ও সৎ বড় বোন সোনালি তখনও আসেনি। সারফরাজ কমলাকে বলল, তোর আপামনিকে নিয়ে যাচ্ছে বিশেষ জায়গায় বিশেষ কাজে। কমলা হাসি মুখে আচ্ছা বলল। সারফরাজ পিহুকে নিয়ে বের হলো বাসা থেকে। তেজ সিঁড়ি বেয়ে নিচে নামছে। পরনে রয়েছে সাদা চেক প্রিন্টের লুঙ্গি ও কালচে রঙের ফতুয়া টাইপ কিছু। তেজ বাসায় থাকা সময়টুকুতে এই ধরনের পোশাক পরিধান করে থাকে। মাথার চুলগুলো একপাশ দিয়ে শীতে উঠানো, তেল চিটচিটে ভাব, আর চোখে বড় ফ্রেমের চশমাটা রয়েছেই। তেজের এমন ছদ্মবেশে সে যে বাড়ির সবার সামনে থাকার একমাত্র কারণ হলো ওর বাবা জামাল খান ও বড় ভাই সারফরাজ ইউসুফ খান। ওরা দুজনেই ভীষণ স্ট্রিক্ট স্বভাবের, সবকিছুই গুছালো ভাবে করতে পছন্দ করে। পরিবারের কোনো ছেলে সদস্য মেয়েদের সাথে বাহ্যিক ভাবে অতিরিক্ত মেলামেশা করবে, ড্রিঙ্কস করবে, বিভিন্ন ক্লাবে যাওয়া আসা করবে, জীবনে চলার পথে কোনো ডিসিপ্লিন ঠিক রাখবে না, এমনটা জামাল ও সারফরাজ কেউই পছন্দ করে না। যদি কারোর আচরণে এমন কিছু দেখে ওরা, তাহলে তাকে উপযুক্ত পানিশমেন্ট পাওয়া থেকে কেউ বাঁচাতে পারবে না। তেজ বাড়ির সবার সামনে এমন ভালাভোলা ভাবে চলে ঠিক এই কারণেই, যেন জামাল বা সারফরাজ কেউই কোনোভাবে সন্দেহ করতে না পারে, তেজের উপর নজরদারি করার প্রয়োজন মনে না করে। আর এই সুযোগেই অসৎ ব্যবহার করে তেজ বাহিরের জগতে নিজের মতো করে চলতে পারছে, লাইফটাকে ফুললি এনজয় করে কাটিয়ে দিতে পারছে এখনো পর্যন্ত। নির্ঝর ড্রয়িং রুমে সোফায় বসেছিল। তেজকে নিচে আসতে দেখে নির্ঝর ওর দিকে তাকিয়ে মনে মনে বলল, ব্রো, তুমি একটা চিজ বটে, যাকে বলা উচিত গভীর জলের মাছ। এই বলে নির্ঝর ওর হাতে থাকা ফোন থেকে ইউটিউবে ঢুকে ডেবের একটা গান ছাড়লো। সাউন্ড মোটামুটি জোরেই ছিল, যা তেজের কান পর্যন্ত পৌঁছাতে ব্যর্থ হলো না।
গভীর জলের ফিশ রে তুই, গভীর জলের ফিশ। পাবলিকটাই নাম দিয়েছে খোকা 420। তেজ কপাল কুঁচকে নির্জরের দিকে তাকালো। নির্জর ওর দিকে তাকিয়েই নিজের 32 পাটি দাঁত বের করে হাসছে। সেই সময় তেজের ছোট চাচি আতসী একটা গ্লাসে করে গরম দুধ নিয়ে তেজের সামনে এসে দাঁড়িয়ে হাসি মুখে আদুরে সরে বলল, তেজ বাবা, এই দুধটুকু খেয়ে শেষ করো তো এখনই। তেজ আতসীর হাত থেকে দুধের গ্লাসটা নিয়ে নরম কণ্ঠে বলল, গতকাল তোমার হাতের তৈরি করে আনা দুধটুকু ভীষণ মিস করছিলাম চাচি। নির্ঝর মনে মনে বলল, মাঝে মধ্যে যখন মা ষষ্ঠী তোমায় তোমার রুমে গিয়ে দুধ দিয়ে আসতো আর তুমি সেই দুধের ভিতরে হুইস্কি সোডা মিশিয়ে খেতে, তা ওনারা কেউ না জানলেও আমি ঠিকই জানি ব্রো। তোমার সব সিক্রেট আমার পেটের মধ্যে দলা পেকে আছে। যদি ভুলবশত একটা কিছু বলে বসে, তাহলে আমি নিশ্চিত তুমি তোমার পরনে লুঙ্গি খুলে হলেও বেঁধে উল্টো ঝুলিয়ে বেদরম দিবে আমায়। এই বইয়ে মুখ ফুটেই কিছু বলি না। আতসী তেজকে উদ্দেশ্য করে বললেন, এরপর থেকে কোথাও গিয়ে রাত পার করার হলে আমায় আগেই বলে দিবে তুমি। যাওয়ার আগে আমি তোমার জন্য দুধ গরম করে বোতলে ভরে দিব, তাহলে আর মিস করবে না। ঠিক আছে চাচি। এই বলে তেজ নির্জরের পাশে এসে বসলো। আতসী চলে গেল নিজ কাজে। তেজ খুব মনোযোগের সহিত দুধ পান করছিল। গরম হওয়ায় সময় লাগছে। সেই সময় তেজের ফোন বেজে উঠল। তেজ বলল, ফোনটা উঠা আর আমার কানে ধর। আশেপাশে এখন কেউ নেই, তাই কথা বলতে সমস্যা নেই। তবুও আশেপাশে নজর রাখিস তুই। কেউ আসতে নিলে আমায় বলবি, আমি সতর্ক হব। নির্ঝর তেজের কথা অনুযায়ী কাজ করলো। উপাস থেকে নিশার রাগী কণ্ঠস্বর ভেসে এলো, এই বাদর ছেলে, নিজের পরিবারের সামনে আমায় আন্টি বলে ডেকেছিলে কেন তুমি? নির্ঝর তেজের মাথার কাছে মাথা এগিয়ে নিয়ে উপাস থেকে নিশা কি বলছে তা শোনার চেষ্টা করছে। তেজ বলল, তোমাকে আগেও বলেছি যে তোমার প্রতি আমার কোনো ইন্টারেস্ট নেই। তুমি এক রাতের জন্য আমার বেড পার্টনার হওয়ার যোগ্য নও। তারপরও নির্লজ্জের মতো আমার আশেপাশে ঘুরঘুর করছো। একটা মেয়ে হয়ে একটা ছেলে থেকে এতবার রিজেক্ট হওয়ার পরেও তার পিছনে ঘুরঘুর করতে তোমার এত কেন ভালো লাগে, হ্যাঁ? নিশা বলল, আমি নিশা সিনহা তালুকদার। রূপে গুণে ধন দৌলতে কোনো অংশে কমতি নেই আমার ভিতর। বড় বড় বিজনেসম্যান থেকে শুরু করে টপ হ্যান্ডসাম ছেলেরা এই নিশার পিছনে ঘুরঘুর করে, তার সাথে জাস্ট একটা মিনিটের জন্য হলেও কথা বলার ইচ্ছে নিয়ে। আর তুমি, তুমি আমাকে প্রতি পদে পদে নিজের অ্যাটিটিউড দেখাতে, আমাকে এড়িয়ে চলতে, এই বিষয়টাই মূলত আমার ইগোতে এসে লেগেছিল। তাই আমার জেদ চেপে গিয়েছে তোমাকে পাওয়ার। সেটার জন্য যদি আমাকে সর্বোচ্চ নির্লজ্জপনাও দেখাতে হয়, আমি দেখাবো। দেখানোর বাকি কি রেখেছো তুমি? তোমাকে আমি স্পর্শ পর্যন্ত করিনি, অথচ তুমি কিনা আমার বাড়িতে এসে সবার সামনে নিজেকে আমার সন্তানের মা বানিয়ে দিয়েছো। হাউ চিপ! চিপের দেখেছো কি তুমি? অবশ্য আজ যদি আমি ওভাবে তোমার বাড়িতে না যেতাম, তাহলে তোমার আসল রূপ সম্পর্কে আমার জানা হতো না। বাহিরের দুনিয়ার সামনে তুমি একজন অতি স্মার্ট প্লেবয় হলেও ঘরের সবার সামনে তুমি নিজেকে যে টিপিক্যাল রূপে তুলে ধরেছিলে, সেই নাটকটা আর খুব বেশি দিন স্থায়ী হবে না। খুব শীঘ্রই তোমার পরিবারের প্রত্যেকটা মানুষ জানতে পারবে তুমি আসলে কত বড় চিটার বাটপার, মুখোশধারী ক্যারেক্টারলেস। নিশার কথাগুলো শুনে তেজের রাগে কপালের সূক্ষ্ম রোগগুলো ফুটে উঠেছে ইতিমধ্যে। তেজ অত্যন্ত রাগ নিয়ে বলল, শেট দ্য ফাক আপ ইউ ড্যাম বিচ। নিশা হাসতে হাসতে বলল, যদি নিজের পরিবারের সামনে ফাঁসতে না চাও, তাহলে আমার জিত পূর্ণ করো, আমার হয়ে যাও। নয়তো বাঁচার দ্বিতীয় কোনো অপশন তোমার কাছে নেই বেব। তেজ ওর অর্ধ খাওয়া দুধের গ্লাসটা হাত থেকে ছুঁড়ে ফেলতে নিয়েও নিজের রাগকে নিয়ন্ত্রণ করার সর্বোচ্চ চেষ্টা করে গ্লাসটা টি টেবিলের উপর রেখে নির্জরের হাত থেকে ফোনটা নিয়ে বাঁকা হেসে বলে উঠল, ঠিক আছে বেবি, আগামীকাল তোমার সাথে সাক্ষাতে যা কথা বলার বলবো, কেমন? এই বলেই তেজ নিশাকে আর কিছু বলার সুযোগ না দিয়েই খট করে ফোনটা কেটে দিল। সেই সময় নির্জরের মা, অর্থাৎ তেজের মেজ চাচি শিউলি হুট করে বললেন, আমি কি কানে ঠিক শুনলাম? তেজ বাবা, তুমি কাউকে বেবি বলে সম্বোধন করলে ফোনে? সঙ্গে সঙ্গে তেজ আর নির্জর ভূত দেখার মতো চমকে গিয়ে পিছনে ফিরে তাকালো শিউলির দিকে। নির্জর একবার শুকনো ডুব গিলল, মনে মনে বলল, আপ তো তেজ ভাইয়া তুম গয়া। পরপরই নির্জরের স্মরণ হলো তেজ ওকে আগেই ওয়ার্ন করেছিল কেউ আসতে নিলে যেন ওকে সতর্ক করানো হয়। কিন্তু নির্জর ওদের দুজনের মধ্যকার কথা শোনার তালে হারিয়ে গিয়ে এই খেয়াল আর করেনি। নির্জর ঠোঁট উল্টে নিল সঙ্গে সঙ্গে। সকালে তো পালিয়ে বেঁচেছিল কোনো রকম, এবার আর তেজের হাত থেকে নির্জরের রক্ষা নেই। তেজ নিজের চেহারা ভোলাবালা সে আদলখানা ফুটিয়ে তুলে শিউলিকে উদ্দেশ্য করে বলল, চাচি, আমার অনেক দিনের ইচ্ছে ছিল গরুর একটা নিজস্ব ছোট্টখাট্ট খামার তৈরি করব। আমি কয়েকদিন আগেই সেই খামারটা তৈরি করার কাজ সম্পন্ন করেছি।
আমার সেই খামারে ছোট ছোট অনেকগুলো বাছুর আছে, যাদের আমি আদর করে বেবি বলে ডাকি। খামারের রক্ষণাবেক্ষণের কাজে যাকে দিয়েছিলাম তিনি একটু আগে কল করে বললেন, একটা বাছুর সকাল থেকে কিচ্ছু মুখে তুলছে না, এমনকি নিজের মায়ের দুধও না। তাই আমি তাকে বললাম ফোনটা বাছুরের কানের কাছে ধরতে, লাউড স্পিকার অন করতে। বাছুরগুলো আমার এত আপন করে নিয়েছে যা বলার মতো না। আমি বেবি বেবি বলে ডাকছিলাম, আমার কণ্ঠ শুনে সে শান্ত হয়ে গিয়েছে। নিজ থেকে মায়ের কাছে গিয়ে দুধ পান করছে। এটাও বললাম কাল ওদের সাথে দেখা করে আসব। তেজের মুখে এমন অবাস্তব কাজের বর্ণনা শুনে নির্জরের মুখ হা হয়ে গেছে। তেজের ঠোঁটে হাসির রেখা ফুটে আছে। শিউলি আদুরে স্বরে বলল, ও কি সুইট আমার বাচ্চাটা। অনেক ভালো কাজ করেছো তুমি বাবা। আমাদের সবারই আসলে উচিত অবলা প্রাণীদের যত্ন করা, তাদের ভালোবাসা দেওয়া। আমি খুব খুশি হয়েছি তোমার এই কাজে। তেজ বলল, দোয়া করবেন আমার জন্য চাচি। আমি যেন সামনে এমন আরো ভালো ভালো কাজ করতে পারি। দোয়া ও ভালোবাসা তোমার জন্য সর্বক্ষণ আছে বাবা। এই বলে শিউলি পরপরই নির্জরের মাথায় একটা গাঁট্টা মারলেন। নির্জন নিজের মাথায় সেই স্থানে হাত বুলাতে বুলাতে বলল, আমায় মারছো কেন মা? আমি কি করলাম? কিছু করিস না এই জন্যই তো মারছি। সর্বক্ষণ তেজ বাবার সাথে সাথে ঘুরিস, তাও এখনো তোর একটা গুণের গল্প শুনলাম না আমরা। ওর সাথে থাকিস ভালো কথা, ওরে দেখে একটু কিছু তো শিখলে পারিস, তাহলেও তো জীবনে কিছু না কিছু করতে পারবি। এখনো বলছি, সময় থাকতে নিজেকে ঠিক কর বাদর ছেলে। এই বলে শিউলি স্থান ত্যাগ করলেন। পরক্ষণেই তেজ নির্জরের পশ্চাৎদেশে জোরে একটা চিমটি কাটলো। নির্জন নিজের পশ্চাৎদেশের উপর হাত রেখে লাফ দিয়ে উঠে দাঁড়িয়ে বলল, ব্রু, এত জোরে কেউ চিমটি কাটে? তেজ দাঁতে দাঁত চেপে বলল, এবার পিছনে মারলাম, এরপর একদম জায়গা মতো মারবো। তখন আর মুখ দিয়ে সাউন্ড বের করার মতো অবস্থাতে থাকবি না। লাল নীল বাতি জ্বলবে কেবল তোর ওই মুখ জুড়ে, বুঝলি ইডিয়েট? এই বলে তেজ পিঠ ঠেকিয়ে দু চোখ বুজে নিল। নির্জর নিজের চেহারা জুড়ে অসহায় ভাব ফুটিয়ে তুলে মনে মনে বলল, আগে গেলেও দোষ, পিছে গেলেও দোষ, মাঝারি থাকলেও দোষ, তাই যত দোষ সব নির্জর ঘোষ। থুরি, আমি তো নির্জর খান। কপাল আমার এত খারাপ চিন্তা করা যায়? পদবীর জন্য মনে দুঃখে কবিতাও বানিয়ে ফেলতে পারি না।